রাজদরবারে আজ মহা ধুমধাম। মহারাজ আয় আজ দ্বিতীয় বিয়ে করছেন। তাঁর পূর্বতন সম্রাজ্ঞীকে সরিয়ে রেখে এক নতুন সম্রাজ্ঞী বেছে নিয়েছেন মহারাজ। মিশরের ভাগ্যাকাশে এক নতুন সম্রাজ্ঞীর আবির্ভাবের প্রয়োজন, না হলে সাম্রাজ্য বিপদে পড়বে। নিজের পূর্বতন রানীকে এক প্রকার শিক্ষা দিতে নতুন সম্রাজ্ঞীকে ক্ষমতায় বসাতে চান আয়। খবর গেছে প্রথমা সম্রাজ্ঞীর কানে। এক দাসী এসে বলেছে, মহারানী, মহারাজ দ্বিতীয় বিয়ের তোড়জোড় করছেন। নতুন সাম্রাজ্ঞীর রাজ্যাভিষেক আজই সম্পন্ন হবে। নিজের শৃঙ্গার করতে করতে থমকে গেলেন সম্রাজ্ঞী। পিছনে ফিরে দাসীর দিকে কটমটিয়ে তাকালেন তিনি। সাপের মতো হিস হিসিয়ে বললেন, নিজে যা বলছো তা নিজে কানে শুনতে পাচ্ছ তো? মহারাজের নামে অপবাদ দেওয়ার সাহস কি করে হয় তোমার? অপরাধ নেবেন না রানীমা, আমি যা বলছি তার এক পর্ণ মিথ্যে নয়। মিথ্যে হলে আপনি আমার গর্দান নেবেন। তার মুখের সামনে দাঁড়িয়ে কোনো দাসী যে এত বড় মিথ্যে কথা বলতে পারবে তেমন আশা করেন না মহারানী। তিনি নিজের রাগ সংবরণ করে হুকুম দিলেন, গাড়ি বের করো, আমি দরবারে যাব। দাসী চমকে উঠল। সে জানে মহারানী ক্রোধে অগ্নিশর্মা হয়ে রাজ দরবারে গিয়ে কি করে বসবেন তার ঠিকানা নেই। কিন্তু রানীমাকে থামানোর স্পর্ধা কারণ নেই। উটের গাড়ি বের হলো। রানীমা তাতে চড়ে রওনা দিলেন রাজ দরবারের উদ্দেশ্যে। রাজ দরবারে তখন নতুন রানীর রাজ্যাভিষেক হচ্ছে। রাজপুরোহিত দুর্বোধ্য কিছু মন্ত্র পড়ে নতুন রানীকে আশীর্বাদ করছেন। এমন সময় রাজ দরবারে প্রবেশ করলেন প্রাক্তন মহারানী। কটমটিয়ে এগিয়ে গেলেন নতুন রানীর দিকে। আপনারা শুনছেন লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে ষড়রিপু সিরিজের চতুর্থ গল্প আনাক সুনামুনের আংটি। এই আংটিটা কিসের রে? দারুণ দেখতে তো। জিজ্ঞাসা করল সৌমিত্র। জানি না ভাই, অকশন হাউসে জিনিসটা দেখে এত লোভ লাগলো যে কিনে নিলাম। দামও খুব একটা বেশি নয়। ভালো হয়েছে না? জবাব দেয় সুব্রত। আজ সুব্রতর জন্মদিন। পেশায় আইটি ফার্মের কর্মী সুব্রত আজ 35-এ পা দিয়েছে। সেই আনন্দে ওর বেশ কিছু বন্ধুবান্ধবকে নিয়ে তার গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছে সে। বন্ধুবান্ধব বলতে সৌমিত্র, শাশ্বত, মুস্কান, রিনা আর সৌরভ। এদের মধ্যে একমাত্র সৌমিত্রের সাথেই সুব্রতর ছোটবেলাকার পরিচয়। ওরা দুজন একসাথে একই স্কুলে পড়াশুনো করেছে। বাকি প্রত্যেকের সাথে আলাপ মূলত চাকরি সূত্রে। সৌমিত্র রিসেন্টলি ওদের অফিসেই যোগ দিয়েছে, ফলে বাকিদের সাথে তারও একটা সখ্যতা গড়ে উঠেছে। অফিসের প্রত্যেকেই অনেকদিন ধরে বলছিল কোথাও ঘুরতে যাবে, কিন্তু কাজের চাপে দূরে কোথাও যাওয়া সম্ভব হয়ে উঠছে না। তাই সুব্রত একদিন ছুটির পর সকলকে প্রস্তাব দেয়, শোন না, আমরা তো অনেকদিন ধরেই কোথাও ঘুরতে যাবো ভাবছিলাম, তো একটা কাজ করলে হয় না? কি বল? সামনেই তো আমার জন্মদিন, আমার গ্রামের বাড়ি যাবি? তার প্রস্তাব শোনা মাত্র সকলে আনন্দে লাফিয়ে ওঠে। সৌমিত্র সুব্রতকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, সিরিয়াসলি তুই আমাদের সবাইকে গ্রামের বাড়িতে নিয়ে যাবি? হ্যাঁ, মানে যদি তোরা যেতে চাস। আসলে তোদের ট্রিট দেওয়াও হয়ে যাবে, আবার সবাই মিলে কোথাও একটা ঘুরেও আসা হবে। মানে তোরা যদি যেতে চাস তাহলে। আরে আরে যাবো না কেন, আলবাত যাবো। তুই কবে বেরোবি বল? দেখ, এমনিতে তো ছুটি পাবো না, আর আমার জন্মদিনটা পড়েছে শনিবার। তাহলে আমরা এক কাজ করি, ওই দিনই দুপুর বেরিয়ে পড়বো। তারপর আমার দেশের বাড়ি পৌঁছে সেদিন রাতটা ওখানে কাটিয়ে পরের দিন দুপুরে লাঞ্চ সেরে আবার কলকাতা ফিরে আসবো। ওর প্ল্যান শুনে সকলেই বেশ খুশি হয়েছিল। দূরে কোথাও বেশি দিনের জন্য না হোক, অন্তত ছুটকো একটা বেড়ানো তো হবে। এই একঘেয়ে কর্মজীবনের থেকে কিছুক্ষণের মুক্তি তো মিলবে। তারা প্রত্যেকেই রাজি হয়ে গেছিল।
ঠিক হয়েছিল যে মুস্কানের গাড়িতে করে ওরা সকালে সুব্রতর দেশের বাড়ি যাবে। সুব্রতর গ্রামের বাড়ি কুনকেপুর, বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম। একসময় সুব্রতর পূর্বপুরুষদের জমিদারি ছিল। এখন জমিদারি না থাকলেও সেই পুরনো জমিদার বংশের বিরাট বাড়িটা রয়ে গেছে, সেটাই এখন ওদের গন্তব্য। কুনকেপুরে একসময় বিয়ের অন্যতম প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ কুনকে তৈরি হতো। পরে কারিগরের অপ্রতুলতার কারণে সেখান থেকে সেই ব্যবসায় ভাটা পড়েছে। তবু কিছু কিছু ঘরে সে জিনিস আজও তৈরি হয়। আসার সময় বেশ কিছু বাড়িতে ও জিনিস দেখেওছে সুব্রতর বন্ধু বান্ধবরা। শীতের আমেজ গায়ে মেখে সবাই ওরা বসার ঘরে পাশাপাশি বসেছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে নানান বিষয়ের গল্প চলছে ওদের মধ্যে। তারই মধ্যে ওই আংটিটা বের করে দেখিয়েছে সুব্রত। জিনিসটা দেখেই সকলের আগ্রহ ওদিকে ঘুরে গেছে। অন্য সমস্ত আলোচনা থেমে গিয়ে কেবল একটি বিষয় নিয়েই আলোচনা চলছে এবার ওদের। এই আংটি কার, কত দাম নিয়েছে, জিনিসটা কোন ধাতুর, আদেও এই জিনিস এদেশি নাকি বিদেশি। এইসব 700-তেরও আলোচনা হচ্ছে 6 বন্ধুতে। এত সব জানি না, জিনিসটা মনে ধরেছে তাই নিয়ে নিয়েছি। আমি কি আর আংটি বিশারদ? আর তাছাড়া অকশন হাউসের মালিক নিশিকান্তও এ ব্যাপারে বিশেষ আলোকপাত করতে পারেননি। সুব্রত, ও সুব্রত! এমন সময় একটা ডাক শুনে চুপ করে যায় সুব্রত। সুব্রত! কেউ সামনের বাগান থেকে ওর নাম ধরে ডাকছে। গলাটা পরিচিত হলেও মানুষটাকে ঠিক মনে করতে পারল না সে। বাকি বন্ধুদের বলল, এখন আবার কে এলো? আমি যে গ্রামে এসেছি তা তো কেউ জানে না। দাঁড়া তো দেখি। এই বলে দোতলার জানালা থেকে উকি দিয়ে দেখল সুব্রত। দেখল উঠোনের হলদে আলোয় কাঁচা পাকা দাড়ি গোফের জঙ্গল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সোমনাথ বাবু। আরে জ্যাঠামশাই, আপনি বাইরে কেন? আসুন আসুন, ভেতরে আসুন। তোমরা যখন গ্রামের বাইরে দিয়ে এদিকে আসছিলে তখনই তোমাদের দেখেছি। আমি মুন্সিদাটে একটা দুষ্প্রাপ্য গোলাপ গাছ সংগ্রহ করতে গেছিলাম, সেখান থেকেই ফেরার পথে তোমাদের গাড়িটা দেখেছিলাম। সুব্রতদের বাড়ির কেয়ারটেকার নতুন কাকা ততক্ষণে সোমনাথবাবুকে ভিতরে ঢুকিয়ে এনেছে। সুব্রত নামতেই ভদ্রলোক জড়িয়ে ধরলেন ওকে। একটা মিষ্টি ফুলের গন্ধ ভুরভুর করে বেরোচ্ছে তার গা থেকে। সম্ভবত বিদেশি কোনো আতর বা পারফিউম ব্যবহার করেছেন সোমনাথবাবু। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, তারপর কেমন আছো বলো? কাজকর্ম ঠিকঠাক চলছে তো? আরে কতদিন আসো না এদিকে। এতগুলো প্রশ্ন শুনে সুব্রত মুচকি হেসে বলল, ওই আছি একরকম জ্যাঠামশাই। আপনি কেমন আছেন? আর তপ, ও কি এখনো জার্মানিতে? হ্যাঁ, 3 বছরে একবার আসে। একসময় তোমরা এই গ্রামের পথে ঘাটে খেলে বেড়াতে, এখন তোমাদের কাউকেই আর দেখতে পাই না। গোটা গ্রামটা ফাঁকা ফাঁকা লাগে। মাঝে মাঝে এদিকে এসে দেখেও তো যেতে পারো। তোমার বাবা বেঁচে থাকতে তাও মাঝে মাঝে আসতে। তারপর সে গত হবার পর থেকে তো গ্রামটাকে ভুলেই গেছো। আসলে জ্যাঠামশাই কাজের মারাত্মক চাপ, দম ফেলার ফুরসত পায় না। তাই আজ নিজের জন্মদিন পালন করতেই বন্ধু বান্ধবদের নিয়ে এসেছি গ্রামের বাড়ি ঘুরতে। 2 দিনের জন্য যে দীঘা পুরী যাব তারও কোনো উপায় নেই। সোমনাথবাবু ছদ্ম রাগ দেখিয়ে বললেন, কেন, কুনকেপুর কি দীঘাপুরীর থেকে কম নাকি? কিন্তু তাহলে তো আজ তোমার সাথে খালি হাতে দেখা করতে আসা উচিত হয়নি। এরকম কেন বলছেন জ্যাঠামশাই? আরে আজ যে তোমার জন্মদিন, জন্মদিনে তোমার থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ একেবারে খালি হাতে আসাটা কি ঠিক হলো? বলতে বলতে সুব্রতর মাথায় হাত বুলিয়ে দেন সোমনাথবাবু। সুব্রত বলে, এসব কি বলছেন জ্যাঠামশাই? আপনার আশীর্বাদই আমার কাছে বড় উপহার। আরে বেশ বেশ বেশ, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আচ্ছা, আজ তবে আসি। এই বলে সোমনাথবাবু চলে যেতে উদ্যত হয়েছিলেন। এমন সময় সুব্রত ওর হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল, সে কি জ্যাঠামশাই, চললেন কোথায়? শুনলেন না আজ আমার জন্মদিন? এত সহজে তো আপনাকে যেতে দেব না। বাড়িতে আমার বন্ধু বান্ধবদের জন্য অল্প একটু রান্নাবান্নার আয়োজন হয়েছে। নতুন কাকাই সব বন্দোবস্ত করেছে, আপনি একটু মুখে দিয়ে যান। সোমনাথবাবু কিছুতেই রাজি হলেন না। তিনি বললেন, হে মা, ছি 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 ছি,
অনাহুত অতিথির মতো হঠাৎ এসে নিমন্ত্রণ খেতে বলছো? ছি ছি জ্যাঠামশাই, আপনি আমার বাবার মতন। আপনাকে বুঝি নিমন্ত্রণ করতে লাগবে? আসুন, ওপরে আসুন, আসুন। এই বলে সোমনাথবাবুকে দোতলায় নিয়ে যেতে যেতে সুব্রত হাঁক দেয়। নতুন কাকা, এই জ্যাঠামশাইয়ের জন্য 1 কাপ চা পাঠিয়ে দাও না। দোতলায় উঠে নিজের বন্ধুদের সাথে সোমনাথবাবুর পরিচয় করিয়ে দিতে দিতে সুব্রত বলে, জ্যাঠামশাই আমাদের কোলে পিঠে করে মানুষ করেছেন। উনি যে কেবল একজন ভালো মানুষ তাই নয়, কিন্তু ওর জ্ঞানের পরিধি অবাক করার মতো। জীবনের শুরুতে জ্যাঠামশাই মিলিটারিতে ছিলেন, তারপর সেখান থেকে রিটায়ার করার পর সারা জীবন পড়াশুনো করে কাটিয়েছেন। আর ওর ছেলে তপ, অর্থাৎ তপব্রত, আমার স্কুল জীবনের বন্ধু। কিন্তু ওদের বাড়িতে নিজের বন্ধুর সাথে দেখা করার থেকে তার বাবার সাথে দেখা করতেই বেশি ছুটে যেতাম। কি বলেন জ্যাঠামশাই? সত্যি সেসব দিন ছিল। কথাগুলো বলতে বলতে সোফায় বসতে গিয়ে হঠাৎ সুব্রতর দিকে তাকিয়ে থমকে যান ভদ্রলোক। একটু গম্ভীর হয়ে জিজ্ঞাসা করেন, তোমার হাতের ওই জিনিসটা কি বলো তো? ও, এটা বলে নিজের হাতের চেটো উল্টে দেখালো সুব্রত। এটা রিসেন্টলি একটা অকশন হাউস থেকে কিনেছি জ্যাঠামশাই। ভালো হয়েছে না? কিন্তু জিনিসটা কি? ওর মধ্যে কি সব আঁকা আছে মনে হচ্ছে? তা তো জানি না জ্যাঠামশাই, দেখতে ভালো তাই কিনে নিয়েছি। জিনিসটা একবার দেখা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। বলে আঙুল থেকে আংটিটা খুলে সোমনাথবাবুর দিকে এগিয়ে দেয় সুব্রত। সেটা হাতে নিয়ে ভালো করে নেড়েচেড়ে দেখেন ভদ্রলোক। তারপর কি যেন ভাবতে থাকেন তিনি। সুব্রত আর তার বন্ধু বান্ধবেরা এদিক ওদিক অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইতিমধ্যে নতুন কাকা এসে ভদ্রলোকের জন্য চায়ের কাপ নামিয়ে রেখে গেছে। সেই কাপ নামানোর শব্দে যেন ঘোর কাটে ওর। সম্বিত পেয়ে সোমনাথবাবু বলেন, এই জিনিস তো এখানকার নয়। এটা দেখে যা বুঝতে পারছি, আমি যদি খুব ভুল না করি, এটা ইজিপ্টের, মানে বাংলায় যাকে আমরা বলি মিশর, সেখানকার বস্তু এটি। সুব্রত সহ বাকিরা সমস্বরে বলে ওঠে, বলেন কি? এই যে আংটির গায়ে ছোট ছোট আঁকিবুকি দেখছো, এগুলো আসলে কোনো আঁকা নয়, তাহলে বিশেষ প্যাটার্নের লেখা। আমি যদি খুব ভুল না করি, তাহলে এগুলো হায়ারোগ্লিফিক্স ভাষা, যা মিশরের সবচেয়ে প্রাচীন ভাষাগুলির মধ্যে একটি। হিয়েরোগ্লিফিক্স জ্যাঠামশাই, মানে সেই ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম। আচ্ছা জ্যাঠামশাই, কি লেখা আছে এই আংটিটায়? আঁকিবুকিগুলো দেখে মনে হচ্ছে এ আংটির মালিকের নাম। সমস্যা হচ্ছে এটা কি ভাষা আমার সেইটুকুই জানা আছে। এর চেয়ে বেশি আর কিছুই আমি এই ভাষা সম্পর্কে বলতে পারবো না, কারণ এই ভাষার ওপর আমার তেমন দখল নেই। তবে এই আংটির কারুকার্য আর নকশা দেখে আমি যতদূর বুঝতে পারছি, এটি কোনো ঐতিহ্যপূর্ণ ব্যক্তির সাথে যুক্ত। আর তাছাড়া সোমনাথবাবু গম্ভীরভাবে কিছু একটা ভাবতে লাগলো। তাকে চিন্তিত দেখে সুব্রত কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় ঘরের আলোগুলো হঠাৎ করে নিভে গেল। সোমনাথবাবু বললেন, এই এখানকার এক অসুবিধে, ইদানিং এত বেশি কারেন্ট চলে যাচ্ছে। আরে স্কুলের ছেলেমেয়েরা সন্ধ্যের এই টাইমটায় পড়াশুনো করে, ওদের কত অসুবিধে হয় বলো তো। সুব্রত নতুন কাকাকে ডাকার আগেই সে মোমবাতি নিয়ে ঘরের ভিতরে এসে হাজির হলো। নিকষ কালো অন্ধকারের মধ্যে চাদর মুড়ি দিয়ে জ্বলন্ত মোমবাতি হাতে আবির্ভূত হওয়া লোকটাকে দেখে ভূতের বাড়ির কেয়ারটেকার বলেই ভ্রম হয়। সুব্রত বলে, নতুন কাকা, তোমাকে তো পুরো ভূতের মতো দেখাচ্ছে। নতুন কাকা দীর্ঘশ্বাস ফেলে মোমবাতি নামাতে নামাতে জবাব দেয়, ভূতই তো খোকা, তোমরা তো কেউ এ বাড়িতে আর থাকো না, একা একা বাড়ি আগলে বসে থাকি। কথাগুলো বলতে বলতে নতুন কাকা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সুব্রত সোমনাথবাবুর দিকে ফিরে কিছু একটা বলতে গিয়ে লক্ষ্য করল, তিনি চিন্তিত মুখে মাথা নিচু করে বসে কি যেন এক মনে ভাবছেন। জ্যাঠামশাই, সুব্রতর ডাকে হকচকিয়ে ওঠেন সোমনাথবাবু। হ্যাঁ, কি হয়েছে? আপনি ওইভাবে কি ভাবছিলেন? সব ঠিক আছে তো? না না না, ও কিছু না, ও কিছু নয়। কি আবার হবে?
না, আপনাকে অমন চিন্তিত দেখলাম, তাই ভাবলাম যে না না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। আচ্ছা সুব্রত, কিছু যদি মনে না করো, ওই আংটিটার একটা ফটো তুলতে পারি? না আসলে আমার একজন হিস্ট্রি প্রফেসর বন্ধু আছেন, ওনাকে দেখাতাম যদি উনি বলতে পারেন এতে কি লেখা আছে, সেই জন্যই আর কি। হ্যাঁ হ্যাঁ, নিন না, ছবি নিন। আংটিটির বেশ কয়েকটা ফটো তুলে নিয়ে সোমনাথবাবু বললেন, আচ্ছা আজ তবে উঠি। সে কি আপনি চলে যাচ্ছেন? না না, রাতের খাবারটা খেয়ে যান অন্তত। সোমনাথবাবুর অনেক জোরাজুরিতেও কোনো লাভ হলো না। শেষমেশ রাত 9টা নাগাদ খাওয়া দাওয়ার পরই সবাইকে বিদায় জানাতে পেরেছিলেন সোমনাথবাবু। তারপর আরও কিছুক্ষণ গল্প করে সুব্রত ও তার বন্ধুরা যে যার মতো শুতে চলে গিয়েছিল। অন্ধকারে কাহাতক জেগে থাকা যায়। দোতলার পশ্চিমের দুটো পাশাপাশি ঘরে ওদের থাকার বন্দোবস্ত হয়েছিল। একটি ঘরে সুব্রত, সৌমিত্র আর সৌরভ, এবং অপর ঘরে মুস্কান আর রিনার শোয়ার কথা। সেই মতোই শুয়েছিল ওরা। কিছুক্ষণ গল্পগুজব করে ঘুমিয়েও পড়েছিল সকলে। হঠাৎ একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায় সুব্রতর। বিছানায় উঠে বসে ও শোনে কে যেন দরজায় টোকা দিচ্ছে। মোবাইল অন করে দেখে রাত প্রায় 3টে বাজে। সে মনে মনে ভাবে, এত রাতে আবার দরজায় কে টোকা দিচ্ছে? সুব্রত গলা বাড়িয়ে জিজ্ঞাসা করে, কে? কোনো সাড়া পাওয়া যায় না। দরজায় টোকা মারার শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেছে। তবে কি ভুল শুনলাম নাকি? এই ভেবে সে শুয়ে পড়তে যাবে, এমন সময় আবার দরজায় সেই আগের মতো টোকা মারার শব্দ শুরু হলো। এবার জেগে থাকায় শব্দটা স্পষ্ট শুনতে পেল সে। শোয়ার সময় লাইটের সুইচটা অন করেই শুয়েছিল সুব্রত, কিন্তু এখনো আলো জ্বলেনি, অর্থাৎ কারেন্ট এখনো আসেনি। বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে যায় সুব্রত। একেবারে কাছে গিয়ে সে আরেকবার জিজ্ঞাসা করে, কে? কিন্তু কোনো সাড়া শব্দ না পাওয়ায় দরজাটা খুলে বাইরেটা দেখেও কেউ কোথাও নেই। ব্যাপারটা কি? আগেরবার ঘুমের ঘোরে হলেও এবারে সে স্পষ্ট শুনেছে দরজায় কেউ টোকা দিচ্ছে, কিন্তু এখন তো কাউকেই দেখা যাচ্ছে না। তাহলে শব্দটা করল কে? সুব্রত বারান্দায় বেরিয়ে এদিক ওদিক তাকায়। সুব্রতর পূর্বপুরুষের তৈরি করা বিরাট জমিদার বাড়ির দোতলার করিডর খাঁ খাঁ করছে। সেই আধো অন্ধকার খোলা বারান্দাটা কুয়াশায় ঢেকে গেছে। চারিদিকটা একবার ভালো করে দেখে নিয়ে সুব্রত ভাবল, তবে কি রিনা বা মুস্কান কেউ ইয়ার্কি মারছে? আবার ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল সুব্রত। ঠান্ডায় ওই খোলা বারান্দায় বেশিক্ষণ দাঁড়ানোর ইচ্ছা করছিল না তার। ঘরে ঢুকে এক ঢোক ঠান্ডা জল গলায় ঢেলে সবে বিছানায় শুতে যাবে, এমন সময় আবার সেই একই রকম শব্দ শোনা গেল দরজার বাইরে থেকে। এ তো মহা মুশকিল। শীতের রাতে এইভাবে কে শব্দ করছে বারবার? রিনা বা মুস্কান কেউই এতটা অবুঝ নয় যে রাত বিরেতে ডেকে তুলে এমন ইয়ার্কি মারবে। সিগারেটের প্যাকেট আর লাইটারটা নিয়ে দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলো সে আবার। এবারেও বারান্দা বিলকুল ফাঁকা। করিডরে এক রাশ কুয়াশা ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। সামনের খোলা বারান্দা দিয়ে বাইরের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। রাতটা পূর্ণিমা না হলেও কুয়াশা ঘেরা আকাশের বুকে একটা বিরাট চাঁদ হাঁ করে তাকিয়ে আছে। অবশ্য কুয়াশার কারণে পথঘাট কিছুই ভালো মতো দেখা যাচ্ছে না, সব সাদা সাদা হয়ে আছে। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে সোমনাথবাবুর কথাগুলো ভাবতে থাকে সুব্রত। কি যেন বলছিলেন উনি? এই ধরনের আংটির সাথে অনেক ইতিহাস, অনেক গূঢ় রহস্য জড়ানো থাকে সুব্রত।
এইগুলোর বিষয়ে সঠিক তথ্য না জেনে এমন হুটহাট হাতে গলাতে নেই। এসব কথাবার্তা কেন বললেন উনি সেটা ভাবতে ভাবতে কখন যে হাতের সিগারেট পুরো ছাই হয়ে গেছে সেদিকে খেয়ালই করেনি সুব্রত। পোড়া সিগারেটের টুকরোটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে বারান্দার দুদিকে সে আরেকবার দেখে নেয়। এতক্ষণ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কেউ উদয় হয়নি। রিনা বা মুস্কান যদি ইয়ার্কি মেরে থাকতো তবে এতক্ষণে নিশ্চয়ই আরও একবার দরজা খুলে বেরিয়ে আসতো নিজেদের কুকীর্তি করতে, কিন্তু তাদের দরজা একবারও ফাঁক হয়নি। মনে মনে এক রাশ প্রশ্ন নিয়ে নিজের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে সুব্রত। ঘরের ভিতরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, কোনো দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। সিগারেটের প্যাকেটটা বিছানার পাশের টেবিলে নামিয়ে রাখতে গিয়েই প্রথম খটকাটা লাগলো তার। ব্যাপার কি? টেবিলটা হাতে ঠেকছে না কেন? তবে কি অন্ধকার ঘরে ফুল দিকে এসে পড়েছে সে? হতে পারে, তবে বাইরে তবু খানিকটা আলো রয়েছে। সেই আলোয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে হয়তো অন্ধকারটা একটু বেশি জোরালো মনে হচ্ছে, তাই ঠিক করে ঠিক জায়গায় এসে পৌঁছতে পারেনি সে। সুব্রত হাতড়ে হাতড়ে বেড সাইড টেবিলটা খোঁজার চেষ্টা করল, কিন্তু কিছুতেই সেটা হাতে ঠেকল না ওর। মহা মুশকিল, সে মনে মনে ভাবল। উফ, এতক্ষণ ধরে টেবিলটা খুঁজে পাচ্ছি না কেন? তাহলে বোধহয় টেবিলটা ছোট বলে নাগালে আসছে না, বরঞ্চ বিছানাটা ছুঁতে পারলে সুবিধা হবে। বিছানা বরাবর মাথার দিকে এগিয়ে গেলেই টেবিলটা হাতে ঠেকবে। এই ভেবে এবার বিছানাটা খোঁজার চেষ্টা করলো সুব্রত, কিন্তু কই, বিছানাটাও যে হাতে ঠেকছে না। সে যেন সম্পূর্ণ অচেনা একটা ঘরে ঢুকে পড়েছে। অবশ্য ঘরই বা বলবে কিভাবে? পায়ের তলায় মোজাইক করা মেঝে এমন খড়খড়ে, এমন অমসৃণ ঠেকছে কেন? নতুন কাকার রাধা দেশি মুরগির মাংস একটু বেশি খাওয়া হয়ে গেছিল রাতে, তবে কি পেট গরম হলো আর তাই সে ভুলভাল ভাবছে? ঘরের আলোটাও যে গেছে, আর আসেনি। আলো জ্বালাতে পারলে এসব দ্বিধাদ্বন্দ্ব কেটে যেত এক নিমেষে। হঠাৎ সুব্রতর মনে পড়ল হাতে সিগারেট ধরানো লাইটারটা রয়েছে। হ্যাঁ, সেটা জ্বালালে হয়তো বিরাট কিছু আলো হবে না, কিন্তু ঘরের কোন দিকে সে দাঁড়িয়ে রয়েছে সেটা ঠাউর করা যাবে। কথাটা মাথায় আসতেই লাইটারের চাকায় ঘষা দিল সে। একটা খচ শব্দ হয়েই জ্বলে উঠল লাইটের অগ্নিশিখা, আর সেই হলদে আলোর আভায় যে দৃশ্য সুব্রত দেখল তাতে তার হাতের পেশি আলগা হয়ে গেল। নিভে গেল লাইটারের আলো, জায়গাটা আবার অন্ধকারে ঢাকা পড়ে গেছে। কিন্তু সেই এক মুহূর্তেই সে যা দেখেছে তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। সুব্রত আলো জ্বালাতেই দেখতে পায় সে তার দেশের বাড়ির ঘরে নয়, দাঁড়িয়ে রয়েছে এক প্রাচীন পাথরে গুহার অভ্যন্তরে। চতুর্দিকে ধূসর পাথরের চাঁয় লাইটারের হলদে আলোয় স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ঠিক ওর দিকে, আর ওর সামনে পড়ে আছে এক রাশ মরার মাথার খুলি। হঠাৎ পিছনে কোথা থেকে একটা ঠুংঠাং শব্দ আসতে শুরু করে। কারা যেন পাথরের দেয়ালে গাঁইতির আঘাত করছে। সুব্রত উৎসুক হয়ে সেদিকে এগোতে শুরু করে। চতুর্দিকের নিকষ কালো অন্ধকারের ভিতরে সে এগিয়ে চলেছে এক অদ্ভুত শব্দ লক্ষ্য করে। ও যত এগিয়ে চলছে ততই যেন বেড়ে যাচ্ছে শব্দের প্রাবল্য। অবশেষে একসময় নানান সংকীর্ণ পথ অতিক্রম করে, গুহার বিভিন্ন অলিগলি অতিক্রম করে একটা প্রশস্ত জায়গায় এসে দাঁড়ায় সে। এবার হলদে আলোর আভা দেখা যাচ্ছে। অদূরে কতগুলো লোক যেন চুপি চুপি কি একটা কাজ করছে। সুব্রতর মনে হলো ওই লোকগুলোর সামনে গিয়ে দাঁড়ালে বিপদ হতে পারে। কিন্তু কেন মনে হলো কথাটা? না, তা না বুঝেই হঠাৎ সে একটা দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল।
সেখান থেকে উকি দিয়ে সে এবার গোটা ঘটনাটা দেখতে থাকলো। কতগুলো পুরুষ অবয়ব হাতে গাঁইতির মতো অস্ত্র নিয়ে মাটি কুপাচ্ছে। শক্ত পাথুরে মাটি ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে তাদের অস্ত্রের আঘাতে। লোকগুলোর ঊর্ধ্বাঙ্গে কোনো কাপড় নেই, নিম্নাঙ্গে কৌপিনের মতো এক ধরনের পোশাক জড়ানো রয়েছে। মশালের আলোয় সেই পোশাক স্বর্ণালঙ্কারের মতো চকচক করছে। লোকগুলো কোনো দিকে না তাকিয়ে এক মনে মাটি কুপাচ্ছে। এই কাজ যতটা সম্ভব দ্রুত সম্পন্ন করতে পারলেই যেন তাদের নিস্তার। একদল লোক মশাল ধরে দাঁড়িয়ে আছে। তাদের পোশাক পরিচ্ছদ বাকিদের মতোই, আর ওদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অবয়বটি এক মাঝবয়সী ব্যক্তির। মাথায় টাক, কপালে ও সেই ঝকঝকে টাকে উল্কি আঁকা, সারা শরীর উন্মুক্ত। সেই শরীরের এদিক ওদিক বিভিন্ন জায়গায় রঙিন আঁকিবুকি কাটা। এই লোকটার পরনে বাকিদের মতো কৌপিন থাকলেও তার দৈর্ঘ্য ও ঔজ্জ্বল্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে। লোকটার মুখ থমথমে, দুই ভ্রু কুঞ্চিত, যেন প্রবল এক দুশ্চিন্তা গ্রাস করেছে তাকে। তিনি হঠাৎ চোয়ালে চোয়ালে চেপে বিজাতীয় ভাষায় হুঙ্কার দিলেন, দ্রুত হাত চালাও, আর এক প্রহর বাকি, তার থেকে দেরি হলেই সর্বনাশ হবে। কিন্তু কি আশ্চর্য, সুব্রত সেই ভাষা বুঝতে পারছে। সেই বদ্ধ গুহার ভেতর লোকটার কণ্ঠস্বর গমগম করে উঠল। যে লোকগুলো মাটি কুপাচ্ছিল তারা ওদের মাঝখানে বিরাট এক গর্ত সৃষ্টি করেছে। লোকগুলো এবার একটা বড় কাঠের পুতুলের মতো জিনিস বের করে এনেছে সেই গর্ত থেকে। সেই কাঠের পুতুলের মতো জিনিসটা বিলক্ষণ চেনে সুব্রত। ওকে বলে সার্কোফেগাস, অর্থাৎ মিশরীয়দের প্রাচীন মৃতদেহ রাখার পাথর নির্মিত কফিন। সুব্রত ভ্রুকুঁচকে দেখতে থাকে লোকগুলোর কীর্তিকলাপ। সে মনে মনে ভাবে, কারা এরা? আর এই অন্ধকার গুহার ভিতর কি করছে এসব? আর ওই সার্কোফেগাস কার? সেটাকে মাটি থেকে তোলাই বা হচ্ছে কেন? কি কি হচ্ছে এসব? আর আমি এখানে কিভাবে এলাম? কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ সেই টাকমাথা ভদ্রলোক ওই সার্কোফেগাসের সামনে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়লেন। তারপর চিৎকার করে বললেন, হে মহারানী, হে আনাক্সুনামুন, মিশরের ভাগ্যাকাশে জ্যোতিষ্কের মতো উজ্জ্বল নক্ষত্র, হে মহাজ্ঞানী সম্রাজ্ঞী, আপনি জাগুন, আপনার অসীম নিদ্রা ভঙ্গ হোক। আপনি উঠে আসুন নরকের অতল গহ্বর থেকে। এই পৃথিবী, গোটা মিশর আপনার রাজত্ব হোক। মিশরবাসী জানুক তারা কি হারিয়েছিল। সকলকে দেখিয়ে দিন আপনার ক্ষমতা। এই ধরাধামে আপনার পুনরাবির্ভাব ঘটুক, হে মহারানী। এই বলে নিজের কোমরের কাছ থেকে একটা শিশির মতো জিনিস বের করে তার থেকে জলের মতো স্বচ্ছ এক প্রকার তরল বের করে সার্কোফেগাসের উপরে ছিটিয়ে দিতে থাকলেন, আর বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। ওই লোকটার দেখা দেখি বাকিরাও সার্কোফেগাসের চারিদিকে গোল করে বসে পাগলের মতো মাথা নাড়তে নাড়তে একইভাবে বিড়বিড় করে চলেছিল। ওরা কি যে বলছে তা সম্পূর্ণটা স্পষ্ট শুনতে না পেলেও কিছুক্ষণ অন্তর ওরা একযোগে এই কথাটা যে বলছিল তা সুব্রত ভালোই শুনতে পেয়েছিল। এভাবে কতক্ষণ কাটলো কে জানে। এক জায়গায় ওই রকমভাবে লুকিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে সুব্রতর পায়ে যেন ঝিঁঝি ধরে গেল। আর বেশিক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না, অথচ সামনের দিকে এগোলে যে সমূহ বিপদের মধ্যে পড়তে হবে তা সে ভালোই বুঝতে পেরেছে। পিছনে যে রাস্তা ফেলে এসেছে তা এখন গভীর অন্ধকারে নিমগ্ন, ওদিকেও ফিরে যাওয়া সম্ভব নয়।
মশালের হালকা আলোয় দেখা যাচ্ছে গুহার ছাদে সারি সারি বাদুড়ের দল উল্টো হয়ে ঝুলে আছে। সুব্রত কি করবে তাই ভাবছে। এমন সময় হঠাৎ একটা বিচিত্র ঘটনার সাক্ষী হলো সে। ও দেখল সামনের ওই আলোকোজ্জ্বল গুহাভ্যন্তরে ওই বিচিত্র দর্শন লোকগুলোর সামনে বসে থাকা মৃতদেহ রাখা সার্কোফেগাস যেন হঠাৎ থরথর করে কেঁপে উঠল। ও অনুভব করল যেন গোটা জায়গাটার তাপমাত্রা হঠাৎ নিম্নগামী হতে শুরু করেছে। প্রবল এক শৈত্য প্রবাহ যেন ধীরে ধীরে গ্রাস করছে গোটা গুহা। তার দাঁতে দাঁতে লেগে যেতে আরম্ভ করলো, কিন্তু নিজের শরীরের অস্বস্তির কথা ভাবার সময় নেই তখন। তার চোখের সামনে একের পর এক ঘটে চলেছে অবিশ্বাস্য এবং অলৌকিক কিছু কাণ্ড। সেই টাক মাথা লোকটা ধীরে ধীরে ঠেলে সার্কোফেগাসের ঢাকনা সরিয়ে ফেললেন, আর অমনি তার ভিতর থেকে উঠে এলো একটা কাপড়ে জড়ানো হাত। সেই হাতের কঙ্কালসার আঙুলগুলো তীর তীর করে কাঁপছে। লোকটা সেই হাতে ধরিয়ে দিলেন একটা মরা মাথার খুলি, বাংলায় যাকে বলা হয় কপাল। সেই রকম একটা মরার মাথার খুলিকে কেটে অর্ধেক করা হয়েছে। তার মধ্যে ভদ্রলোক ঢেলে দিলেন একটা কালচে তরল। দূর থেকে স্পষ্ট বোঝা না গেলেও সুব্রতর কেন যেন মনে হচ্ছিল ওই তরল আসলে তাজা গরম রক্ত। সেই কাপড়ে জড়ানো হাত আবার নড়তে শুরু করলো। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল মৃতদেহের মুখের কাছে। সেই নিঃশব্দ গুহার ভিতরে দাঁড়িয়ে সুব্রত শুনতে পেল মৃতদেহ চুকচুক করে পান করছে সেই তরল। ওই শীতের মধ্যেও যেন বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে সুব্রতর কপালে। একটা দারুণ অশুভ ইঙ্গিত যেন মগজের মধ্যে ঘোরাফেরা করতে শুরু করেছে ওর। যেন ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে, যদিও সেই ভবিষ্যৎ অজানা, অথচ তাতে যে মঙ্গলজনক কিছুই নেই তা বেশ বুঝতে পেরেছে সে। এবারে সকলকে চমকে দিয়ে সেই মৃতদেহ শটান উঠে বসেছে সার্কোফেগাসের মধ্যে। মশালের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সেই মৃতদেহকে। তার মাথা থেকে পা পর্যন্ত সাদা ঘোলাটে রঙের কাপড়ে জড়ানো। মিউজিয়ামে দেখা মমির মতো বিকৃত, গলা পচা, মুখের মধ্যে চোখ বলতে যেন কিছুই নেই। সে জায়গায় রয়েছে দুটি অক্ষি কোটর। মৃতদেহ যেন যান্ত্রিক রোবটের মতো উঠে বসেছে সকলের সামনে। তাকে বসতে দেখেই নতজানু হয়ে হৈ হৈ করে উঠল সমবেত জনতা। যেন তাদের বহুদিনের স্বাদ আজ পূর্ণ হতে চলেছে। তাদের মনস্কামনা, অগণিত রাতের তপস্যা আজ ফল লাভ করতে চলেছে। তারা চিৎকার করে বলে উঠল, জয় মহারানী অনক সুনামুনের জয়, জয় অনক সুনামুনের জয়, জয় মহারানী অনক সুনামুনের জয়, জয় রানী জয় মহারানী অনক সুনামুনের জয়, রানী অনক সুনামুনের জয়। মৃতদেহ সেই যে উঠে বসেছে, তারপর থেকে এক মুহূর্ত নড়াচড়া করেনি। এবার সেই টাক মাথা ভদ্রলোক নিজের ডান হাতের তালুতে এক প্রকাণ্ড ছুরি দিয়ে আঘাত করলেন। চামড়া ফালা ফালা হয়ে গলগলিয়ে তাজা তরল রক্ত বেরিয়ে এলো সেই ক্ষতস্থান থেকে। নিজের হাত মৃতদেহের দিকে প্রসারিত করে ভদ্রলোক বললেন, হে মহান সম্রাজ্ঞী, হে অনাথ সুনামুন, এই অধমের ভোগ গ্রহণ করুন। হে ত্রিলোকের মহারানী, এই দাসের রক্ত পান করে আমায় উদ্ধার করুন। আপনি যেমন বলেছিলেন ঠিক তেমনি ভাবে আপনার মৃত্যুর 43তম দিনের মাথায় মধ্যরাতে আপনাকে জাগিয়ে তুলেছি আমরা। হে মহান সম্রাজ্ঞী, নিজের প্রতিশোধ পূরণ করুন। মিশরের বুকে আবার প্রচারিত হোক প্রাচীন ধর্মীয় মান্যতা। শুরু হোক প্রবল প্রতাপশালী আনাক সুনামুনের রাজত্ব। আপনি ভোগ গ্রহণ করুন মহারানী, তারপর ঝাঁপিয়ে পড়ুন সমস্ত শত্রুর উপর। সকলের রক্ত আপনার এতদিনের তৃষ্ণা নিবারণ করুক।
যারা আপনাকে মর্মান্তিক হোম ডাইয়ের সাজা দিয়েছিল তাদের সকলের বুকে নেমে আসুক অকাল বজ্রপাত। হে আনাক সুনামুন, উঠুন, জাগুন, ভোগ গ্রহণ করুন। মৃতদেহ আর কোনো কথা না শুনে হঠাৎ সেই টাকমাথার লোকটার বাড়িয়ে দেওয়া হাতে সপাটে কামড় বসালো। মাংসের ওপর ধারালো দাঁতের নিষ্পেষণের প্রবল শব্দ গুহার ভেতরে চতুর্দিকে প্রতিধ্বনিত হলো। মাঝবয়সী ভদ্রলোক প্রচণ্ড যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন। মৃতদেহ কিন্তু তা সত্ত্বেও কামড় থামালো না। কিছুক্ষণের মধ্যে সেই লোকটার হাত থেকে মাংস ছিঁড়ে নিয়ে খিলখিলিয়ে হেসে উঠল সেই অশুভ শক্তি। নারী কণ্ঠের সেই অট্টহাসি রাতের অন্ধকারকে আরো ভয়ঙ্কর করে তুলল। সুব্রত হয়তো ভয়ে চিৎকার করে উঠত, কিন্তু তার আগেই সে দেখল ওই মমি ঘাড় গড়িয়ে অন্ধকারে আত্মগোপন করে থাকা তার দিকে ফিরে তাকিয়েছে। সেই দৃষ্টিহীন অক্ষিকোটর যেন আগুনের ভাটার মতো টকটকে লাল হয়ে রয়েছে। তখন তার মনে হলো এই বুঝি সেই অশুভ শক্তি নিজের দীর্ঘদিনের ঠিকানা ওই সার্কোফেগাসের ভিতর থেকে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়বে তার ওপর। পালাতে হবে এখান থেকে পালাতে হবে, নইলে ওই পিশাচিনি আমাকে। আর ভাবতে পারল না সে। পিছনে ফিরে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে গিয়ে কিছু একটাতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল ওই অমসৃণ মেঝেতে, আর পড়ার সাথে সাথেই জ্ঞান হারালো। সুব্রতর জ্ঞান ফিরতেই সে লক্ষ্য করল দুটো মুখ তার দিকে ঝুঁকে রয়েছে। সে অস্ফুট স্বরে বলল, সৌরভ, সৌমিত্র, তোরা? আমি 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 কোথায়? কোথায় আবার? নিজের ঘরে। এখানে এলাম কিভাবে? আমি তো গুহার মধ্যে ছিলাম। কি যাতা বলছিস? সুব্রত আরও কিছু বলার জন্য উঠে বসতে গিয়ে মাথায় ও পায়ে নিদারুণ ব্যথা অনুভব করে প্রায় কুঁকিয়ে উঠল। ওরে বাবা! আরে আস্তে আস্তে। কি হয়েছিল আমার? কাল রাত্রিবেলায় হঠাৎ করে একটা আওয়াজ শুনে উঠে বসে দেখি তুই খাটের পায়ার কাছে মুখ থুবড়ে পড়ে রয়েছিস। ভাগ্যিস ততক্ষণে কারেন্টটা চলে এসেছিল, নইলে অন্ধকারে তো কিছুই বুঝতে পারতাম না। তোকে কোনো রকমভাবে আমি আর সৌরভ তুলে খাটের ওপর শোয়াই, তারপর নতুন কাকাকে ডেকে আনি। আমাদের হাঁক ডাকে মুস্কান ও রিনিও চলে আসে এই ঘরে। এই, তোর কি হয়েছিল বলতো? ওরকম খাটের পায়ের কাছে মুখ থুবড়ে পড়েছিলিস কেন? অন্ধকারে অন্য কোথাও যেতে গিয়ে কি হোঁচট খেয়েছিলিস নাকি? সুব্রত কিছু একটা বলতে উঠে বসতে চাইল, এবং বসতে গিয়ে সে খেয়াল করল তার মাথা ও পায়ে অসম্ভব যন্ত্রণা। পায়ের দিকে তাকিয়ে সে দেখল পাটা ফুলে গেছে। সৌরভ বলল, ইস, সম্ভবত কালকে ওই খাটের সাথেই পা লেগে তুই হোঁচট খেয়েছিস, এজন্য বোধ হয় তোর পায়ে ব্যথাটা লেগেছে। যাই হোক, আমরা সোমনাথবাবুকেও খবর দিতে চেয়েছিলাম বুঝলি, কিন্তু ওনার বাড়িতে গিয়ে নতুন কাকা জেনেছেন যে উনি বাড়িতে নেই। আজ খুব ভোরেই নাকি কোথাও বেরিয়ে গিয়েছেন। যাগে, সেসব বাদ দে, তুই সকালের খাবারটা খেয়ে নিয়ে ওষুধটা খেয়ে নে, তারপরেই আমরা কলকাতায় ফিরে যাব। কলকাতায় ফিরে এসে কোনো এক অজ্ঞাত কারণে সুব্রত অসুস্থ হতে থাকে। শুধু তাই নয়, তার শরীরে বিভিন্ন রকমের রোগ দেখা দিতে থাকে। প্রত্যেক দিন যেন একটু একটু করে প্রাণ শক্তি ক্ষয় হয়ে যেতে থাকে তার শরীর থেকে। কোনো কাজে ঠিকঠাক মন বসাতে পারে না, সবসময় যেন কিছু একটা জিনিস তাকে তাড়া করে বেড়ায়। দিন দিন শীর্ণকায় হয়ে যেতে থাকে সে। এমনকি রাত্রিবেলায় ঘুমোতে গেলেও সেই ভয়ানক স্বপ্ন বারবার ঘুরে ফিরে আসে, রীতিমতো তাড়া করে বেড়ায় তাকে। সেই ভয়ানক দৃশ্যগুলো, কোথাও শান্তি পায় না সে।
তার বারবার সোমনাথবাবুর বলা কথাগুলো মনে পড়ছিল। এমন ধরনের অলংকারের সাথে অনেক ইতিহাস জড়িয়ে থাকে, না জেনে এমন জিনিস ধারণ না করাই ভালো। সে এর মধ্যে বহুবার সোমনাথবাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু সোমনাথবাবুকে সে কোনোভাবেই ফোনে পায়নি। তার বারবার মনে হচ্ছিল যে তার হাতের এই আংটিটাই এই সব কিছুর সাথে যুক্ত। এই ভেবে সে তার নিজের হাতের আংটিটা খুলে রাখে, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। সেদিন রাতে আবার সেই স্বপ্নটা দেখে ঘুম ভেঙে যায় সুব্রতর। এবারের স্বপ্নটা যেন আরো বেশি জীবন্ত। ওই কঙ্কালটা যেন আরো এগিয়ে এসেছে তার দিকে, একদম যেন তার মুখের কাছে এসে পড়েছিল। ধর্মড়িয়ে বিছানায় উঠে বসে সুব্রত। তারপর খাট থেকে নেমে বেসিনের কাছে গিয়ে কলটা খুলে চোখে মুখে জল দিতে দিতে সুব্রত বেসিনের উপরে রাখা আয়নাটাতে লক্ষ্য করে যে আংটিটা সে খুলে রেখেছিল সেটি তার অনামিকায় আবার পড়া আছে। অবাক হয়ে যায় সুব্রত, আতঙ্কিত স্বরে বলে ওঠে, এই আংটিটা তো আমি খুলে রেখেছিলাম, তাহলে এটা আবার আমার আঙুলে এলো কিভাবে? কি হচ্ছে সব আমার সাথে? না না না, এর কিছু একটা বিহিত করা দরকার। স্বপ্নে ওই মমিটাকে সবাই যেন কি বলে সম্বোধন করছিল, কি এক নাম আনকাসুমা, না না না, আনাকসুনামুন। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই এনার ব্যাপারে খোঁজ নিলে আমি কিছু একটা পথ খুঁজে পাবো। হ্যাঁ, এই ভেবে সে সেদিন রাতের বেলায় স্থির করে যে আংটি ও আনাকসুনামুনের বিষয়ে বিস্তারিত খোঁজ নেবে। সেই মতো গুগল সার্চও করে সে, কিন্তু আশ্চর্যজনকভাবে আনাকসুনামুন বা এই আংটির বিষয়ে তেমন কোনো তথ্যই ইন্টারনেটে পায় না সে। পরের দিন সকালে সুব্রত স্থির করে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে ওই দুটি বিষয়ে খোঁজ নেবে। অনেক সময় অনেক পুরনো ঘটনা গুগলে পাওয়া না গেলেও ন্যাশনাল লাইব্রেরিতে ঠিকই পাওয়া যায়। এই ভেবে গাড়ি নিয়ে সে বের হয় ন্যাশনাল লাইব্রেরির উদ্দেশ্যে। তার গাড়িটা মেইন রোডে উঠতেই হঠাৎ তার সামনে দৃশ্য যেন ভোজবাজির মতো বদলে যায়। সুব্রত দেখে কোনো এক অদৃশ্য মন্ত্র বলে সে একটা সুসজ্জিত ধনী ব্যক্তির শয়নকক্ষে দাঁড়িয়ে আছে। ঘরের অন্দরসজ্জা ইংরেজি বইতে দেখা ঐতিহাসিক সিনেমার সেটের মতো। জানালার বাইরে অন্ধকার থম মেরে দাঁড়িয়ে রয়েছে। সামনের বিছানায় একটি পুরুষ উপুর হয়ে শুয়ে ঘুমোচ্ছে। ও মনে মনে ভাবল, এ আবার কি ঝামেলা? এই লোকটিকে, আমি এখানেই বা কি করছি? এসব কি হচ্ছে আমার সাথে? আর সেই খোলা দরজার বাইরে থেকে ভিতরে ঢুকে এলো এক কাপড়ে জড়ানো নারী মূর্তি। এই নারী মূর্তি তার চেনা। কয়েক সেকেন্ড আগেই সেই রহস্যময় গুহার অভ্যন্তরে সার্কোফেগাসের ভিতর থেকে একেই জেগে উঠতে দেখেছে সুব্রত। দরজা খোলার প্রচণ্ড শব্দে বিছানায় ঘুমিয়ে থাকা পুরুষটি জেগে উঠেছে। ঘরের এক কোণে টিম টিম করে জ্বলতে থাকা বাতি উস্কে দিতেই পুরুষের মুখের দিকে চোখ পড়ল সুব্রতর, আর সঙ্গে সঙ্গে চমকে উঠল সে। এ কি দেখছে ও? তার চোখের সামনে যেন ভোজবাজি ঘটেই চলেছে। বিছানার উপরে যে পুরুষটি উঠে বসেছে তার মুখের আদল অবিকল সুব্রতর মতো। সে যেন নিজেই নিজেকে আয়নায় দেখছে। এ কি করে সম্ভব? ঘটনার আকস্মিকতায় ওই পুরুষটির মুখ চোখ কঠিন হয়ে উঠেছে নিমেষে। সে চিৎকার করে বলল, প্রহরী! তার ডাকের সাথে সাথেই ঘরের খোলা দরজা দিয়ে সঙ্গে সঙ্গে 3 জোড়া সশস্ত্র প্রহরী ঢুকে এলো শয়নকক্ষে। তাদের হাতে উদ্যত অস্ত্র। রাজ আদেশের জন্য তারা প্রত্যেকেই প্রস্তুত। ওদের মধ্যে একজন বলল, মহারাজ, হুকুম করুন। বিছানায় বসে থাকা সুব্রতর মতো দেখতে মানুষটি হুঙ্কার দিয়ে বলে উঠলেন,
এই নোংরা অশুভ মেয়ে মানুষটাকে বের করে দাও, ছুঁড়ে ফেলে দাও আস্তা করে। আর যে ওকে জাগিয়ে তুলেছে তাকেও সম পরিমাণ শাস্তি দাও। এই শাস্তি যেন শিক্ষা হয়ে ওঠে প্রত্যেকটা তেমন মানুষের কাছে যারা রাজ আদেশ অমান্য করে। এই শাস্তি দেখে যেন প্রত্যেকটা অপরাধীর বুক কেঁপে ওঠে। রাজ আদেশ অমান্য করার আগে যেন তারা শতবার ভাবে। সুব্রত বিস্মিত হলো, এই লোকটিকে হুবহু তার মতো দেখতে। প্রহরীরা তাকে মহারাজ আয় বলে সম্বোধন করছে, এসবের মানে কি? রাজার আদেশ পাওয়া মাত্র সেই 6 জন প্রহরী ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল মমির উপর। কিন্তু সেই 6 জনকে একসাথে খড়কুটোর মতো ছিটকে ফেলে দিল নারীমূর্তি। শক্তিশালী রাজপ্রহরীর এহেন পতন দেখে খিলখিলিয়ে হেসে উঠল সেই অশুভ শক্তি। হাসির দমক থামতে সে ক্রুদ্ধ বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে বলল, আনাক সুনামুনের সাথে লড়াই। যখন শরীর ছিল তখন যে কাজ করতে পেরেছিলে, আজ তার সম্ভব নয়। আজ আমাকে গায়ের জোরে সরিয়ে দেওয়া যাবে না। একদিন তুমি আর তোমার অনুগত ভৃত্যেরা আমাকে যেভাবে হুন্ডাইয়ে সাজা দিয়েছিলে, আজ তার বদলা নেব আমি, বদলা নেব। নারী মূর্তির বক্তব্য শেষ হওয়ার আগেই প্রহরীরা উঠে দাঁড়িয়েছে। তারা আবার ঝাঁপিয়ে পড়েছে মমির উপর, কিন্তু এবারেও পরাস্ত হয়েছে তারা। আনাক সুনামুন নিষ্ঠুর পিশাচিনীর মতো এক প্রহরীর ধর থেকে মাথা এক টানে ছিঁড়ে নিয়েছে। তারপর সেই ছিন্ন মস্তক মহারাজের কোলে ছুঁড়ে সাপের মতো হিস হিসিয়ে বললেন, এখন আমি আর মানুষ নই, আমি এখন নরক থেকে উঠে আসা সাক্ষাৎ যম। আমার অনুগতরা তোমার মৃত্যুর পরোয়ানা সমেত আমাকে তুলে এনেছে নরকের গহ্বর থেকে। এবার তোমার নিস্তার নেই আয়, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মিশরের রাজমহিষীর আসন থেকে আমাকে সরিয়ে তুমি যে অপরাধ করেছিলে, আমাকে হোন্ডাইয়ে সাজা দিয়ে তুমি যে যন্ত্রণা আমাকে দিয়েছিলে, মিশরের প্রাচীন রীতিনীতির বদলানোর যে স্পর্ধা তুমি দেখিয়েছিলে, সেই সবের শাস্তি আজ আমি তোমাকে দেব। সুব্রত দেখল আনাক সুনামুনের জীবন্ত মমি ক্রুদ্ধ বাঘিনীর মতো নিজের শিকারের দিকে এক পা করে এগিয়ে আসছে। সে জানে এই অতিলৌকিক ঘটনার সে কেবল নীরব দর্শক। এখানে তার কিছুই করার নেই। কোনো এক অপ্রাকৃতিক জাদু বলে সে হাজার হাজার বছর আগের এক রাতে এসে পৌঁছেছে। তার চোখের সামনে এত যুগ আগে ঘটে যাওয়া এক অদ্ভুত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। কিন্তু কেন তা সে জানে না। ইতিহাস প্রসিদ্ধ ফারাও আয়কে কেন তার মতো দেখতে, সেটাও সে বুঝতে পারছে না। এসব সত্যিই তার চোখের সামনে ঘটছে নাকি মনের ভুল, সে ব্যাপারে সুব্রত নিশ্চিত হতে পারছে না। আনাক সুনামুন ধীরে ধীরে এগিয়ে এসেছেন বিছানার কাছে। শয়নকক্ষের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে রাজপ্রহরীরা। তাদের অধিকাংশই নড়াচড়া করার ক্ষমতা হারিয়েছে ইতিমধ্যেই। তাদের অধিকাংশই ধীরে ধীরে বেহুশ হয়ে পড়ছে। এবারে সেই নারী মূর্তি এক হাতে ধরা তীক্ষ্ণ ছুরিটা সে মাথার উপর তুলে ধরে ব্যক্তিটিকে লক্ষ্য করে চালাতে যাবে। ঠিক এমন সময় এক তীব্র আওয়াজে সুব্রতর ঘোর কেটে গিয়ে দেখল মেইন রোডের মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে তার গাড়ি, আর ঠিক তার উল্টো দিকে প্রায় তার গাড়ির সামনে এসে পড়েছে একটা লরি। সুব্রত কোনো মতে গাড়িটাকে স্টার্ট দিয়ে সেই লরিটাকে পাশ কাটিয়ে বাঁদিকের ডিভাইডারে মারল ধাক্কা। গাড়িটাও এক ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে গেল, আর সুব্রত গাড়ির মধ্যেই জ্ঞান হারালো। সুব্রতর যখন জ্ঞান ফিরল তখন সে লক্ষ্য করল সে বিছানায় শুয়ে রয়েছে।
ভালো করে চারিদিকটায় একবার চোখ বুলিয়ে নিল সে। দেখল চারিদিক আটকানো একটা বদ্ধ ঘরের মধ্যে রয়েছে সে। ঘরটার ছাদ ঠিক মাঝ বরাবর ছোট একটা বাল্ব টিমটিম করে চলছে। ঘরটায় যে খাটে শুয়ে আছে সেটা ও একটা কলসি ছাড়া ঘরে আর কোনো জিনিস নেই। খাটের উপর উঠে বসতে গিয়ে সে মাথায় ব্যথা অনুভব করল। মাথায় হাত দিয়ে সে লক্ষ্য করে দেখল তার মাথায় ব্যান্ডেজ করা, হাতেও ব্যান্ডেজ করা, শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। অনেক কষ্ট করে কাউকে ডাকতে যাবে এমন সময় ঘরের অন্ধকার একটা কোণে একজন ভদ্রলোক এসে দাঁড়ায়। তার সারা দেহ আলখাল্লায় ঢাকা, এমনকি অন্ধকারে মুখটাও দেখতে পাচ্ছে না সুব্রত। হঠাৎ সে ব্যক্তি গমগমের স্বরে বলে উঠল, আপনার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে। আপনি যত বাইরের পরিবেশে থাকবেন আপনার মৃত্যুর ভয় তত বেশি থাকবে। চিন্তা করবেন না, এখানে আপনি একদম সুরক্ষিত থাকবেন। আমাদের প্রধান সাহেব খুব শিগগিরই আসছেন, উনি এসে আপনার সাথে বাকি কথা বলবেন। এতক্ষণ এই ঘরের বাইরে বেরোনোর চেষ্টাও করবেন না। এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো রাস্তায় ছিলাম, গাড়িটা কিছু একটাতে ধাক্কা খেলো, কিন্তু তারপর আমি এখানে এলাম কিভাবে? আর ইনি বা কে? আমাকে এখানে কেন এনেছে? কিসের বিপদের কথা বলছিলেন উনি? কিচ্ছু মাথায় ঢুকছে না আমার। ফোনটা কই? হ্যাঁ, এই বলে সে তার ফোন খুঁজতে লাগলো। এমন সময় বন্ধ দরজা খুলে ঘরে আরেকবার হুড়মুড়িয়ে ঢুকলেন সোমনাথবাবু। কি কষ্টে যে তোমাকে খোঁজ পেয়েছি তা বলে বোঝাতে পারবো না। অনেক কষ্টে বাইরের লোকেদের চোখে ধুলো দিয়েছি। এখন এই মুহূর্তে তুমি আমার সাথে চলো। বাইরের ওরা একবার জানতে পারলে আর রক্ষা থাকবে না। চলো চলো। প্রায় এক নিঃশ্বাসে কথাগুলো বললেন সোমনাথবাবু। সুব্রত কিছু বুঝে ওঠার আগেই তিনি ওকে নিয়ে বাড়ি ফিরে এলেন। সুব্রত বাড়ি ফিরে মুখ খুলল। এসব কি হচ্ছে জ্যাঠামশাই? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি জানেন আমি আপনাকে কতবার ফোন করেছি, কিন্তু আপনাকে ফোনে পাইনি। কোথায় ছিলেন আপনি? সুব্রত, এখন যে কথাগুলো আমি বলতে যাচ্ছি সেগুলো খুব মন দিয়ে শোনো। তোমার হাতের ওই আংটিটা দেখে আমার প্রথম থেকেই একটা খটকা লাগছিল, কিন্তু হায়ারোগ্লিফিক্স ভাষাটা পড়তে না জানায় তখন বিষয়টা আমি ধরতে পারিনি। তোমার আংটির যে ছবিটা আমি তুলেছিলাম সেটা আমার এক প্রত্নতত্ত্ববিদ বন্ধুকে দেখাই। সে বলে ওই আংটিতে হায়ারোগ্লিফিক্স ভাষায় লেখা আছে আনাকসুনামুন। নামটা শুনেই চমকে ওঠে সুব্রত। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারল না সে। এই তো সেই মহিলা যার গলে পচে যাওয়া দেহ সে স্বপ্নে বারবার দেখেছে। অস্ফুট স্বরে সুব্রত বলে উঠল, আনাকসুনামুন। হ্যাঁ, নামটা একটু অদ্ভুত হলেও এই নামের অধিকারিণী কিন্তু সাধারণ মানুষ ছিলেন না। তাকে নিয়ে রহস্যের শেষ নেই। কত উপকথা আর রূপকথা যে কিংবদন্তি হয়ে আছে এই রানীকে নিয়ে তার ইয়ত্তা নেই। যদিও ইন্টারনেট বা সাধারণ ইতিহাসের বইতে এনার সম্বন্ধে বিশেষ কিছুই পাওয়া যায় না। আমি বহু পুঁথি ঘেঁটে এনার সম্পর্কে জানতে পেরেছি। আমার মনে হয় সেটা তোমারও জানা উচিত। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন না জ্যাঠামশাই। মন দিয়ে শোনো সুব্রত। প্রচলিত আছে এই মিশরীয় সম্রাজ্ঞী ছিলেন মহান আখেনতেনের চতুর্থ সন্তান। ওর মা নেফারতিতি মিশরের আরেক রহস্যময়ী মহিলা। তাকে নিয়েও গল্পগাছার শেষ নেই। আখেনতেন তখন সবে রাজা হয়েছেন। এমন সময় নেফারতিতির কোল আলো করে জন্ম নিলেন আনাকসুনামুন। তার আরও 3 দিদি যথাক্রমে মেরিট্যাটেন, মাকট্যাটেন ও আখেনশেনতাতেন বয়সে আনাকসুনামুনের থেকে অনেকটাই বড় ছিল, কিন্তু ইতিহাসে তাদের নিয়ে বিশেষ আলোচনা হয়নি। আখেনতেনের রাজত্বে এই 3 রাজকুমারী অনেক সুযোগ সুবিধে ভোগ করেছিলেন ঠিকই, কিন্তু কোনোদিনই সেই অর্থে কিংবদন্তি হয়ে উঠতে পারেননি। আনাকসুনামুন যখন জন্মান তখন মিশর এক প্রবল পট পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছে। ধর্মীয় সংস্কার শুরু হয়েছে গোটা দেশে।
প্রাচীন দেবদেবীদের পূজা বাতিল করে রাজপুরোহিতরা নতুন ধর্মমত প্রচার করতে শুরু করেছেন। সমাজের বিভিন্ন স্তরে এই নিয়ে বিভিন্ন রকম আন্দোলন ও প্রতি আন্দোলন শুরু হয়েছে। আসলে ধর্ম এমন একটা জিনিস যা মানুষের মনে শিকড় গেড়ে থাকে, সেটাকে হঠাৎ উৎপাটিত করতে গেলে সমস্যা অবধারিত। তবে মিশরীয় রাজারা অর্থাৎ ফারাওরা খুব যে একটা গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন তেমন নয়। কাজেই ফারাও আখেনতেন প্রয়োজন মতো অত্যাচার কিংবা লোভ দেখিয়ে এই আন্দোলনকারীদের নিরস্ত্র করেন। পুরনো যত রকম ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল তা তো বন্ধ হয়ে গেল, প্রচলন হলো নতুন ধর্মবিশ্বাসের। তবে সেই সমস্ত প্রাচীন রীতিনীতি যে একেবারে বন্ধ হয়ে গেল তা কিন্তু নয়। চোরাগোপ্তা গোপন ক্রিয়া চলতে লাগলো বিভিন্ন পুরোহিতের গোপন আস্তানায় অথবা কোনো পাহাড়ি গুহার ভেতর। সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় জ্ঞানী পণ্ডিতরা পর্যন্ত সেই গোপন ডেরার কথা জানতে পারত না। এই সমস্ত প্রাচীন ধর্মাবলম্বীদের একটাই লক্ষ্য ছিল, গোপনে গোপনে নিজেদের ক্রিয়া রপ্ত করে সুযোগ পেলেই বর্তমান চলতি রাজধর্মকে বদলে দিয়ে আবার সেই প্রাচীন ধর্মমতকে ফিরিয়ে আনতে হবে। তবে সেই যুগে রাজ আদেশ ছিল সমাজ ও সভ্যতার প্রথম এবং শেষ কথা। ফলে রাজধর্মকে পরিবর্তন করতে গেলে সেই গোপন পুরোহিতদের এমন একজনের প্রয়োজন হতো যে রাজা হতে পারবে কিংবা যার কথায় ফারাও উঠবে বসবে। কিন্তু এমন লোক তারা পাবেন কোথায়? কোনো রাজা বা রাজবাড়ির সদস্য এই প্রাচীন ধর্মমতকে সমর্থন করবেন কেন? তবে যদি রাজগদিতে বদল আনা যায়, অর্থাৎ ফারাওকে পরিবর্তন করে নতুন কাউকে ফারাও করা যায়, তবে একটা গতি হতে পারে। তবে সেক্ষেত্রেও সমস্যা আছে। এই প্রাচীন ধর্ম ভীষণ কঠিন এবং রূঢ়। এই ধর্মবিশ্বাস মেনে চলতে হলে কঠিন অধ্যাবসায়, জ্ঞান এবং মনের জোর প্রয়োজন। তাছাড়া যতদিন না সেই নতুন ফারাও কিংবা রাজার ঘনিষ্ঠ মানুষটি ক্ষমতাসীন হচ্ছেন, ততদিন সেই গোপন পুরোহিতদের পক্ষে সর্বসমক্ষে বেরিয়ে আসা নিরাপদ নয়। তাই সেই সময় পর্যন্ত ওই মানুষটিকেই সামনে থেকে সকলের বিরুদ্ধে, প্রয়োজনে নিজের আপনজনদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। তার জন্য দরকার প্রবল সাহস এবং দৃঢ় সংকল্প। বিভিন্ন গোপন ধর্মশালায় এই নিয়ে পুরোহিতদের মধ্যে আলাপ আলোচনা চলতে লাগলো। যোগ্য ব্যক্তি নির্বাচন হলো তাদের প্রথম অন্তরায়। খোঁজ চলতে লাগলো দিকে দিকে। এদিকে মহান সম্রাট আখেনতেন গদিচ্যুত হয়েছেন। তার জায়গায় সিংহাসনে বসেছেন কিশোর সম্রাট তুতেনখামুন, আর তার সম্রাজ্ঞী হয়েছেন আনাকসুনামুন। মহারাজের থেকে মহারানী যেন জ্ঞানে ও গুণে কোনো কোনো অংশে অধিক প্রশংসার দাবি রাখতে শুরু করেন। প্রজাদের মধ্যে তাদের সম্রাজ্ঞীর প্রতি ভালোবাসা এবং জনপ্রিয়তা বাড়তে থাকে। গোপন পুরোহিতদের নজর পড়ে সেই নতুন মহারানীর ওপর। এমন একজন ব্যক্তি যদি প্রাচীন ধর্মের মুখপাত্র হয়ে সকলের সামনে এসে দাঁড়ায়, তবে তাদের উদ্দেশ্য সিদ্ধ হবে। মহারানী আনাকসুনামুন যেমন সুন্দরী তেমন জ্ঞানী। বিভিন্ন বিষয় তার জ্ঞান বড় বড় বিজ্ঞদেরও স্তব্ধ করে দেয়। তবে এই রানীকে কিভাবে নিজেদের দলে টেনে আনা যায় তা কিছুতেই বুঝতে পারতেন না গোপন পুরোহিতের দল। মহারানী দয়ালু, প্রজাবৎসল এবং রাজ অনুরাগিনী। রাজধর্মের বিপরীতে গিয়ে রাজার বিরোধিতা করা তিনি সইবেন না। কথা বলতে বলতে সোমনাথবাবু একটু থেমে আবার বললেন, আসলে যে কোনো বড় কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইমিং। সঠিক সময় সঠিক কাজ করতে পারলে তবেই সাফল্য আসে। একটু এদিক ওদিক হলেই মুশকিল। সেই জ্ঞানী পণ্ডিতরা তাই ধৈর্য ধরে বসে রইলেন। তবে বেশি দিন অপেক্ষা করতে হলো না তাদের। ফারাও তুতেনখামুন বেশি দিন রাজত্ব করতে পারলেন না। খুব অল্প বয়সে মারা গেলেন মহারাজ। অমন ক্ষমতাশালী সিংহাসন তো আর বেশি দিন খালি থাকতে পারে না। তাই গদিতে বসলেন নতুন মহারাজ আয়। আয় নিজে ছিলেন আধুনিকপন্থী। প্রাচীন রীতিনীতি কিংবা ধর্মবিশ্বাস তিনি খুব একটা গ্রাহ্য করতেন না। তবে নিজের পূর্বসূরিদের মতো কিংবদন্তি মানুষ তিনি হতে পারেননি। মিশরের রীতি অনুযায়ী প্রাক্তন মহারানী বিয়ে করলেন নতুন মহারাজকে। তবে তাদের কোনো সন্তান হল না।
রানী নিজের স্বামীকে অত্যন্ত ভালোবাসা দিলেও একটি সন্তান দিতে অক্ষম হলেন। রাজবংশ টিকিয়ে রাখার জন্য আয় আরেকটি বিয়ে করবেন বলে ঠিক করলেন। মহারানী আনাকসুনামুন এবার হয়ে উঠবেন দ্বিতীয় সম্রাজ্ঞী। চিরকাল প্রথমার আসনে বসে থাকা গুণবতী নারীর মনে ঈর্ষার জন্ম হল। এবার থেকে সব কিছুই তার জন্য পরে হবে। আগে নতুন মহারানী সমস্ত সুখ ঐশ্বর্য ভোগ করবেন, তারপর যা কিছু বাকি থাকবে তা পাবেন আনাকসুনামুন। কিংবদন্তি ও জনপ্রিয় প্রাক্তন রানীর এই বন্দোবস্ত খুব একটা পছন্দ হল না। প্রাচীন ধর্মের পুরোহিতরা এই সুযোগটারই অপেক্ষা করছিলেন। ঈর্ষার আগুনে জ্বলতে থাকা প্রাক্তন মহারানীকে আরও উস্কে দিয়ে নিজেদের দলের সদস্যা করে তুললেন তারা। গোপনে নিভৃতে চলতে লাগল আনাকসুনামুনের প্রাচীন ধর্মচর্চা। গোপন পুরোহিতরা যতটা ভেবেছিলেন তার থেকেও তাড়াতাড়ি সমস্ত বিষয় রপ্ত করে ফেললেন প্রাক্তন রানী। তারা অবাক হয়ে দেখতেন প্রাচীন তন্ত্র ও ধর্মীয় ক্রিয়াকলাপে কখনো কখনো এই রানী তাদেরও স্তব্ধপাক করে দিচ্ছেন। তারপর এলো সেই দিন। আনাকসুনামুন গিয়ে উপস্থিত হলেন মহারাজ আয়ের বিবাহ বাসরে। রানীকে রাজসভায় দেখে সকলে ভয় পেয়েছিলেন পাছে তিনি কোনো অঘটন ঘটিয়ে বসেন, কিন্তু তিনি তেমন কিছুই করলেন না। উল্টে নিজের অনামিকা থেকে একটি আংটি খুলে পরম যত্নে তা পরিয়ে দেন নতুন রানীকে। কিন্তু সেই আংটি যেমন তেমন গয়না ছিল না। নিজের এতদিনের তন্ত্রের জ্ঞান ব্যবহার করে জিনিসটাকে তিনি মন্ত্রপুত করেছিলেন, চেষ্টা করেছিলেন রাজার সব কিছু তছনছ করে দিতে। সে চেষ্টায় ভদ্রমহিলা সফলও হয়ে গিয়েছিলেন প্রায়, কিন্তু বাদশাহে রাজপুরোহিত সবটা বুঝতে পেরে সেই আংটি তিনি নতুন রানীর আঙ্গুল থেকে খুলে নিয়ে সরিয়ে দেন কোন গোপন জায়গায়। রাজা আয় এরপর থেকে প্রাক্তন রানীর সাথে মেলামেশা বন্ধ করে দেন। ইতিহাসের পাতা থেকে ধীরে ধীরে হারিয়ে যান আনাকসুনামুন। আচ্ছা জ্যাঠামশাই, তারপর ওই রানী মানে আনাকসুনামুনের কি হলো? ইতিহাস বলছে আজও ওই অত বড় রানীর কোনো সমাধি আবিষ্কৃত হয়নি। প্রাচীন মিশরীয় রীতি অনুযায়ী মহারাজের সমাধিক্ষেত্রেই অর্থাৎ পিরামিডের ভেতরেই তার রানীর মমি খুঁজে পাওয়ার কথা, কিন্তু কার্যক্ষেত্রে তেমনটা হয়নি। ফারাও আয়ের সমাধির ভেতর পাওয়া গেছিল কেবল তার দ্বিতীয় পক্ষের স্ত্রী তের মমি। সেখানে আনাকসুনামুনের মৃতদেহ উদ্ধার হয়নি। কিন্তু ওই পুঁথি বলছে অন্য কথা। কি কথা? পুঁথি অনুযায়ী মহারাজ আয়কে যখন রাজপুরোহিত আনাকসুনামুনের কালো জাদু করার বিষয় জানান, তখন রাজা রেগে গিয়ে সম্রাজ্ঞীকে হোমাডাইসের শাস্তি দেন। হোমাডাইস মানে? হোমাডাইস মানে কাউকে জীবন্ত মমি বানানো। মিশরের দুর্গম পাহাড়ের এক গুহায় আনাকসুনামুনকে জীবন্ত মমি করে রাখা হয়। কিন্তু আনাকসুনামুনের সঙ্গী সাথীরা মানে তার তন্ত্রবিদ্যার যারা শিষ্য ছিলেন তারা আনাকসুনামুনের আদেশ মতো ওনার মৃত্যুর ঠিক 40তম দিনে মধ্যরাতে ওনাকে ওই কফিনের ভেতর থেকে বার করেন এবং কালো জাদু ও মন্ত্র বলে তার সেই গোলে পচে যাওয়া মৃতদেহে প্রাণ ফেরান। প্রাণ ফিরে পাওয়ার সাথে সাথে আনাকসুনামুন তার মৃত্যুর প্রতিশোধ নিতে সেই রাতেই ছুটে যায় মহারাজ আয়কে হত্যা করতে। উনি মহারাজকে মারতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ কোথা থেকে আরেক টাক মাথা বৃদ্ধ দৌড়তে দৌড়তে এসে হাঁটু গেড়ে বসলেন সেই মমির পাশে। নারী মূর্তির বাম হাত জড়িয়ে ধরে চিৎকার করে বললেন, হে মহারানী আনাকসুনামুন, আমাদের মাফ করে দিন। আমরা না জেনে অনেক অন্যায় করেছি। আপনাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে মহারানী। আপনি মহান, আমাদের তুচ্ছ জ্ঞান করে প্রাণ ভিক্ষা দিন। এসব কি বলছেন আপনি রাজপুরোহিত? আমরা অন্যায় করেছি? ওই পিশাচিনীর কাছে মাথা নোয়াবেন না। আমার প্রাণ যাই যাক, তবু অন্যায়ের কাছে নতি স্বীকার করবেন না আপনি। এত বড় সাহস! মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকেও
আমার সাথে এমন দুর্ব্যবহার করছো, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর রক্ষা করতে পারবে না। আজ আমার হাতেই তোমার মৃত্যু। কথাটা বলতে বলতেই নারী মূর্তি হঠাৎ স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ একটু অদ্ভুত আচরণ করে রাজপুরোহিতের দিকে তাকালেন তিনি। টাকমাথা বৃদ্ধ তখন মৃদু মৃদু হাসছেন। শয়তান, কি কি করেছিস তুই? নড়তে পারছি না কেন? আমি জানি এসব তরিকার সাথে। সত্যি করে বল, না হলে কিন্তু তোর নিস্তার নেই। মহারাজকে আজ সত্যি কেউ বাঁচাতে পারত না। জীবিত অবস্থাতেই আপনার শক্তিকে অতিক্রম করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল। আজ আপনি নরক থেকে আরও শক্তি সঞ্চয় করে ফিরে এসেছেন। বেঁচে থাকতে যে কালো জাদুর কাছে নিজের আত্মা সমর্পণ করেছিলেন তা এতটাই প্রবল ছিল যে স্বয়ং ঈশ্বরও হয়তো আপনার কালো জাদুর কাছে নতি স্বীকার করতে। আজ সেই শক্তি দ্বিগুণ অথবা চতুর্গুণ হয়ে উঠেছে। তবে কেবল একটি জিনিসই আছে যা আপনার শক্তিকে আটকাতে পারে। না না না, এ অসম্ভব, এ অসম্ভব। আমার শক্তির সামনে কেউ ঢাল হয়ে দাঁড়াতে পারবে না। বলো বলো বলো, এখনই বলো, এমন কি আছে যা আমার শক্তিকে প্রতিহত করছে? আপনার হাতের দিকে তাকান মহারানী। আনাকসুনামুন দেখলেন তার হাতের অনামিকায় জল করছে রত্নখচিত সেই আংটি। আপনার শক্তিকে অন্য কেউ প্রতিহত করতে পারবে না ঠিকই, কিন্তু আপনি নিজেই নিজের শক্তির কাছে প্রতিহত হবেন। ওই শয়তান টেথ আপনাকে জাগিয়ে তুলেছে শুনতে পেয়েই আমি আপনার আংটি জোগাড় করতে ছুটেছিলাম। আমি জানতাম আপনার সমস্ত জ্ঞান এবং শক্তি কুক্ষিগত রয়েছে ওই আংটির ভিতরেই। পৃথিবীর সমস্ত শক্তিকে ছিন্ন করতে পারলেও ওই বাঁধন আপনি কাটাতে পারবেন না। মাফ করবেন মহারানী, কিন্তু আপনার আর কিছুই করার নেই। আনাকসুনামুনের প্রেতাত্মা আর্তনাদ করে উঠল, আর প্রায় সাথে সাথেই একটা কাটা কলা গাছের মতো আছড়ে পড়ল শক্ত পাথুরে মেঝেতে। এভাবেই শেষ হয় আনাকসুনামুনের ঘটনা। আজ তুমি হাতে যে আংটি পড়ে আছো তা সেই আনাকসুনামুনের অভিশপ্ত আংটি। তাহলে এবার কি করব জ্যাঠামশাই? দেখো, এই আংটিটা তো হাতে পড়ে থাকা একেবারেই নিরাপদ নয়, কারণ এর সাথে অনেক অনেক অভিশাপ জড়িত রয়েছে। আমি এটাকে খুলে রাখার বহু চেষ্টা করেছি জ্যাঠামশাই, কিন্তু অদ্ভুতভাবে এটা বারবার আমার আঙুলে চলে আসে। এই আংটি যেখানে সেখানে রাখা ঠিক হবে না। তুমি এক কাজ করো, এটা আমাকে দিয়ে দাও, আমি এর যথাযথ ব্যবস্থা করব। সুব্রত স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আপনি তাহলে এটার যথাযথ ব্যবস্থা করুন। তুমি সাবধানে থেকো সুব্রত। আমি এই আংটিটা ব্যবস্থা করে আবার তোমার সাথে দেখা করতে আসব। ততক্ষণ সাবধানে থেকো। আজ আমি আসি। একটা ছোট হলঘরের মাঝ বরাবর একজন ব্যক্তি চিন্তিত হয়ে পায়চারি করছেন। তার পোশাকটা দেখলে মনে হবে যেন সাদা চাদরকে কেউ আলখাল্লার মতো করে পরিধান করছে। এবার পায়চারি থামিয়ে তিনি সামনে দাঁড়িয়ে থাকা লোকটার উদ্দেশ্যে বললেন, এটা কিভাবে সম্ভব হলো? তুমি ভালো করে ওই ঘর খুঁজে দেখেছো? আমি সত্যি বলছি, আমরা ওনাকে অনেকদিন ফলো করেছিলাম। কাল ওনার দুর্ঘটনার পর আমরাই ওনাকে এখানে নিয়ে আসি। আজ সকালে ওনার জ্ঞান ফিরে আসার পর নিজে আমি ওনাকে সতর্ক করে দিই যে উনি এই ঘরের বাইরে যেন না বেরোন। আমি নিশ্চিত উনি নিজে কোথাও যাননি, ওনাকে কেউ তুলে নিয়ে গেছেন। তেমনটা হলে জানবে বিপদ আরো বাড়লো।
ওই আংটি যতক্ষণ আমাদের আয়ত্তে ছিল ততক্ষণই সেটি সুরক্ষিত ছিল। একবার যদি ওই আংটিটি ওই তন্ত্র সাধক পেথের দলের বর্তমান প্রজন্মের হাতে পড়ে, তাহলে পৃথিবীতে নেমেসিস নেমে আসবে। ওই আংটি যে ভয়ানক অভিশপ্ত, আমাদের পূর্বপুরুষ মহান রাজপুরোহিত হেমনেটজার ও তার দলের অসীম বলিদান সব ব্যর্থ হয়ে যাবে। না না না, এমনটা হতে দেওয়া যায় না। তুমি একটা কাজ করো, আমাদের গুপ্তচরদের চারিদিকে ছড়িয়ে দাও। ওই আংটিটি আমাদের উদ্ধার করতেই হবে। রাজপুরোহিত হেমনেটজারের আদেশ অনুযায়ী যুগ যুগ ধরে ওই আংটিটি লোকচক্ষুর আড়ালে রাখা আমাদের এই গুপ্ত দলের একমাত্র লক্ষ্য। আমরা তাতে ব্যর্থ হতে পারি না। অন্ধকার একটা ঘরে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, আর ঘরের মাঝ বরাবর একটা চেয়ারের উপর বসে রয়েছে কালো জুব্বাধারী এক ব্যক্তি। তার উন্মুক্ত টাকে জ্বলজ্বল করছে এক বিশেষ ধরনের উল্কি, আর তার ঠিক পায়ের কাছে নতজানু হয়ে বসে আছেন সোমনাথ বাবু। আমার কাজে এবার আপনি খুশি তো? দেখুন দেখুন, আমরা পেরেছি এই অসম্ভবকে সম্ভব করতে। আমাদের মহান পুরোহিত টেথের বলিদান আমরা ব্যর্থ হতে দিইনি। আমরা এই আংটি উদ্ধার করতে পেরেছি। বহু সাধনার পর আবার আমরা আমাদের মহান সম্রাজ্ঞী আনাক্সুনামুনের দেখানো পথে হাঁটতে পারবো শুধুমাত্র এই আংটির সাহায্যে। এই আংটির মাধ্যমেই আমরা আবার সেই পুরনো শাসন ফিরিয়ে আনতে পারবো এই পৃথিবীতে। জয় রানী আনাক্সুনামুনের জয়! জয় মহান পুরোহিত টেথের জয়! আপনারা শুনলেন লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে ষড়রিপু সিরিজের চতুর্থ গল্প আনাক্সুনামুনের আংটি। গল্পের নাট্য রূপান্তর করেছেন পূর্বা তালুকদার। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অমিত সরকার। আনাক্সুনামুনের চরিত্রে কণ্ঠ দিয়েছেন পূজা রায়। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এনামুল খান, নিহারেন্দু ব্যানার্জি, কৌশিক ব্যানার্জি, শুভদীপ ঘোষ, পার্থ মুখার্জি, শুভম রায় চৌধুরী, সুজন ঘোষ, মীনাক্ষী ব্যানার্জি ও আমি অমিত সরকার। আবহ সম্পাদনায় ছিলেন সায়ন দত্ত। প্রচ্ছদ অলঙ্করণে সৌমদীপ গুঁই। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর এই সিরিজের বাকি 3টে গল্প আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেগুলো অবশ্যই শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য, আর রহস্যের আড়ালে অন্ধকার।